হ্যালো এভরিওয়ান, কেমন আছেন জিজ্ঞেস করছি না, কারণ যা পরিস্থিতি চলছে তাতে ভালো থাকার কথা তো কারোরই নয়, কোনো মহিলারই নয়। কারণ আমরা যখন ধীরে ধীরে বড় হই আমরা বুঝতে শিখি যে আমাদের আশেপাশে আমরা যখন রাস্তাঘাটে বেরোই সেটা আমাদের জন্য কতটা আনসেফ। কিন্তু এখন তো সেফটি ইস্যুস চলে আসছে আমাদের ওয়ার্ক প্লেসে, যেখানে আমরা হয়তো আমাদের দিনের 10 ঘন্টা 12 ঘন্টা কাটাচ্ছি, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো 36 ঘন্টা 40 ঘন্টা কাটাচ্ছি। সেই জায়গাটাই যদি আমার জন্য সেফ না হয়, তো সেই সেফটি যতক্ষণ না পর্যন্ত একজন মহিলা পাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত জাস্টিস সার্ভ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত যে অন্যায়গুলো তার সাথে হয়েছে তার ন্যায় বিচার হচ্ছে, ততক্ষণ তো কারোর পক্ষেই ভালো থাকা সম্ভব নয়। তাই অহেতুক জিজ্ঞেস করছি না যে কেমন আছেন। আমরা এক্সপেক্ট করছি যে আমরা জাস্টিস পাবো, এই লড়াই তো বৃথা যাবে না, এই লড়াই তো বৃথা যাওয়ার নয়। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটাতে প্রচুর মহিলারা আক্রান্ত হন এবং মারাও যান, সেটার নাম সার্ভিক্যাল ক্যান্সার। বিশ্বব্যাপী এখন সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে নানা রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এবং এই অ্যাওয়ারনেস হওয়ার জন্য প্রচুরভাবে এই সার্ভিক্যাল ক্যান্সারকে আটকানো পসিবল হয়েছে। কিন্তু তারপরেও 2020 সালের একটা সমীক্ষায় দেখা গেছে প্রায় 3.5 লক্ষ ফিমেলস এই সার্ভিক্যাল ক্যান্সারে মারা গেছেন। 6 লক্ষ ফিমেলস অলরেডি এই সার্ভিক্যাল ক্যান্সারে কিন্তু আক্রান্ত বিশ্বব্যাপী। তো আজকে মূলত জানবো সার্ভিক্যাল ক্যান্সার কি থেকে হয়, এটাকে আমরা কিভাবে আটকাবো, এটার জন্য কি কি ট্রিটমেন্ট রয়েছে। ডিটেল ইনফরমেশন পাওয়ার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেইটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। একদম প্রথমে জানবো সার্ভিক্স কি। সার্ভিক্স হচ্ছে জরায়ুর একদম যে মুখটা, সেইটাকে সার্ভিক্স বলে। ভ্যাজাইনার যে একদম টপমোস্ট যে জায়গাটা ইন্টারনালি, সেটাকে বাইরে থেকে দেখা যায় না, সেই জায়গাটাকে সার্ভিক্স বলে। তো যখন এই সার্ভিক্সে কোনো ক্যান্সার হয় তখন সেটাকে সার্ভাইকাল ক্যান্সার বলে। এই সার্ভিক্যাল ক্যান্সারটা কিন্তু অন্যান্য ক্যান্সারগুলোর মতো নয়, কারণ অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে যখন ডিটেক্ট করা যায় না যে এক্স্যাক্টলি কী থেকে হচ্ছে, মানে কী থেকে ট্রিগার্ড হলো, এইটার ক্ষেত্রে সার্ভিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে অ্যাটলিস্ট জানা যায় যে এটা কী থেকে হচ্ছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি যে ভাইরাস আছে সেইটা থেকেই কিন্তু মূলত এই সার্ভিক্যাল ক্যান্সারটা হয়। শরীরের অন্যান্য অঙ্গেও কিন্তু এই এইচপিভি ইনফেকশনটা কজ করে এবং সেটা ক্যান্সারে টার্ন নেয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এখনও পর্যন্ত কিন্তু 200টা স্ট্রেন পাওয়া গেছে, এবং এইগুলোর মধ্যে সবাই যে হাই রিস্ক ক্যাটাগরির এরকম না, মোটামুটি 20 থেকে 25টা স্ট্রেন এরকম আছে যেগুলো হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে, এবং বাকিগুলো লো রিস্ক ক্যাটাগরিতে, মানে সেগুলো ক্যান্সারাস নয় কিন্তু হয়তো ওয়ার্ড বা বেনাইন যে টিউমার এইরকম ফর্ম করতে পারে, সেগুলো তেমন রিস্কি না। তো এই এইচপিভি কীরকমভাবে ছড়ায়? মূলত সেক্সুয়াল কন্ট্যাক্ট থেকে, সেটা ভেজাইনাল হতে পারে, অ্যানাল হতে পারে, ওরাল হতে পারে, এবং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থেকে এইচপিভি ভাইরাস কিন্তু ছড়ায়। তো এই এইচপিভিকে আপনি কন্ট্রোল করবেন কীভাবে? সেক্সুয়ালি যদি আপনি কন্ট্যাক্টে থাকেন এবং প্রোটেকশন ইউজ করেন তাহলেই এটা খানিকটা আটকাবে। এবং এইটার ক্ষেত্রে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটের ক্ষেত্রেই কিন্তু এইচপিভি ইনফেকশন হতে পারে। মহিলাদের ক্ষেত্রে যেরকম শুধু সার্ভিক্সে এটা সীমাবদ্ধ নয়, অন্যান্য অর্গানেও এটা ছড়িয়ে পড়তে পারে, যেমন অ্যানাল বা থ্রোট। সেরকম কিন্তু পুরুষদের ক্ষেত্রে পেনাইল বা অ্যানাস বা থ্রোট ক্যান্সার কিন্তু এইচপিভি কজ করতে পারে। এবং সেক্সুয়ালি অ্যাক্টিভ কোনো মানুষের কিন্তু যে কোনো সময় এই এইচপিভি ইনফেকশন হতে পারে। এইচপিভি ইনফেকশনের ক্ষেত্রে যেটা খুব মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা যখন আমাদের ইনফেকশন হয়, বা যদি অন্য কোনো ভাইরাসের ইনফেকশন হয়, সেটার এগেনস্টে আমাদের বডি যেরকম ফাইট করে, আমাদের ইমিউনিটি যেরকমভাবে ফাইট করে, এইচপিভি ইনফেকশন যখন হয় তখনও কিন্তু আমাদের বডি ফাইট করে। তো অনেক ক্ষেত্রে এরকম হয় যে নিজে থেকেই কিন্তু আমাদের বডি সেটাকে কিওর করিয়ে নেয়, মানে কোনো রকম ইনফেকশন হয় না। কিন্তু অনেক সময় হয় যে কোনো একটি মানুষ হয়তো ইমিউনোলজিক্যালি কম্প্রোমাইজড, বা তার ইমিউনিটি অতটা স্ট্রং নয়, বা তার অন্য কোনো ইনফেকশন আছে যেমন এইচআইভি। তো সেই সব মানুষদের ক্ষেত্রে কি হয়, এইচপিভি ইনফেকশনটা কিন্তু পারসিস্ট করে, এবং প্রি ক্যান্সারাস যে স্টেজটা, মানে ইনফেকশনের পরে
প্রি ক্যান্সারাস যে স্টেজ সেইটা মোটামুটি 5 থেকে 10 বছর কিন্তু স্টে করে, তারপর কিন্তু সেটা ফর্ম করে ক্যান্সারের। তো এইচপিভি ইনফেকশন মানেই মানে আজকে আমার ইনফেকশন হলো তার মানেই যে আমার কালকে ক্যান্সার হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এই যে ক্যান্সারটা ডেভেলপ করতে অনেকটা লম্বা সময় লাগে। তো আমাদের কাছে এনাফ স্ক্রিন টাইম থাকে যে কিভাবে এই এইচপিভি ইনফেকশন যদি হয়ে থাকে সেইটার স্ক্রিন করার একটা কিন্তু ওয়ে আউট আমাদের আছে। এবং এই সার্ভিক্যাল ক্যান্সারের যে রেটটা সেটা বেড়ে যায় কী কী সিচুয়েশনে, যদি আপনি স্মোক করেন, যদি আপনার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স থাকে, যদি আপনার এসটিআই ইনফেকশন থাকে, যদি আপনার ইমিউনিটি ভীষণ উইক হয়, যদি আপনার এইচআইভি ইনফেকশন থাকে বা অন্যরকম কোনো ইমিউনোলজিক্যালি কম্প্রোমাইজড সিচুয়েশন থাকে, তাহলে কিন্তু এই এইচপিভি ইনফেকশনের চান্সেস আরও বেড়ে যায়। তো যদি আপনার অলরেডি এইচপিভি ইনফেকশন হয়ে গিয়ে থাকে সেইগুলোর লক্ষণ কী কী, যদি আপনার পিরিয়ডস হয় সেখানে অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, বা আপনার পেলভিস যে এরিয়াটা, তলপেট যে জায়গাটা, সেখানে এক্সেসিভ পেইন হচ্ছে, ইনটলারেবল পেইন হচ্ছে, বা এক্সেসিভ স্রাব হচ্ছে, বা সেক্স আপনার জন্য ভীষণ পেইনফুল হচ্ছে, তো এইসব যখন কোনো লক্ষণ থাকবে তখন কিন্তু আপনাকে অলরেডি অ্যাওয়ার হতে হবে যে আপনার কোনো রকম অ্যাবনর্মালিটিস আছে, এবং সেক্ষেত্রে আপনাকে কিছু টেস্ট করতে হবে। এই এইচপিভি স্ক্রিনিং কি কি আছে, একটা হচ্ছে প্যাপস্মিয়ার টেস্ট, একটা হচ্ছে এইচপিভি টেস্ট, আর একটা হচ্ছে যেখানে বোথ মানে টেস্টিং হবে, মানে প্যাপস্মিয়ার টেস্টিংও হবে, এইচপিভি টেস্টিংও হবে। তো মূলত এই যখন টেস্টিংটা হয় তখন কি হয়, ভ্যাজাইনালটাকে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ওপেন করা হয়, এবং যিনি প্যাথোলজিস্ট বা ডক্টর থাকেন উনি একটা অবজার্ভ করেন যে সার্ভিক্সটা ঠিক কীরকম কন্ডিশনে আছে, কীরকম পজিশনে আছে, এবং উনি একটা ব্রাশ নিয়ে সেইখানে যে সেলগুলো সেইগুলো ব্রাশ করে স্মিয়ার একটা তৈরি করেন, সেটা স্লাইডে হতে পারে, বা যদি উনি ল্যাবে পাঠাতে চান উনি পেট্রি প্লেট ইউজ করতে পারেন, অ্যাকর্ডিং টু হিম যে কী কন্ডিশনে উনি ওটা দেখছেন, কী কন্ডিশনে আপনার সার্ভিক্স রয়েছে সেইটার উপর ডিপেন্ড করে, বা আপনার কী কী প্রবলেম আছে সেইটার উপর ডিপেন্ড করে উনি ডিসাইড করেন যে এক্স্যাক্টলি কীভাবে উনি সোয়াবিং করবেন, এবং সেটা ফার্দার প্যাথোলজি ল্যাবে পাঠানো হয়। এই প্যাপ টেস্টের ক্ষেত্রে মনে রাখবেন যে সময় আপনি করবেন সেই সময় যেন আপনার পিরিয়ডস না চলে, ফার্স্ট পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি আপনার ভেজাইনালি কোনো মেডিসিন চলে থাকে সেই সময়টা কিন্তু প্যাপস্মিয়ার টেস্টিংয়ের জন্য আইডিয়াল নয়। তো আপনি এই দুটো পয়েন্ট খেয়াল রাখবেন দিয়ে প্যাপ টেস্ট করাতে যাবেন। এবং এইটা মোটেও পেনফুল নয়। হ্যাঁ, যারা আনম্যারিড বা সেক্সুয়ালি অ্যাক্টিভ নয় তাদের ক্ষেত্রে এটা একটু আনকমফোর্টেবল হতে পারে, বাকি এটা কিন্তু পেনফুল না, কয়েক মিনিটেই এটা পারফর্মড হয়ে যায়। আপনার যদি 21 বছর হয়ে গিয়ে থাকে তাহলে 21 বছর থেকে 29 বছর যে টাইম রেঞ্জটা সেখানে প্রতি 3 বছরে আপনি প্যাপ টেস্ট করাবেন, এবং 29 বছরের পর থেকে মানে 30 থেকে 65 এই যে বয়সের রেঞ্জটা সেখানে আপনি প্রতি 5 বছরে এই প্যাপ টেস্ট এবং এইচপিভি টেস্টিং করবেন। এবং প্রতি ক্ষেত্রেই যদি আপনার নেগেটিভ রেজাল্ট আসে তাহলে 65 বছর হয়ে যাওয়ার পর আর এই টেস্ট করার দরকার নেই। যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে, মানে যদি আপনার এইচআইভি ইনফেকশন থাকে, বা আপনার ইমিউনিটি অতটা স্ট্রং না থাকে, আপনি ইমিউনোলজিক্যালি কোনো কারণে কম্প্রোমাইজড হন, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার এই প্যাপ টেস্টটা আরও ফ্রিকোয়েন্টলি করানোর দরকার আছে। এবং যদি আপনার ইউটিরাস রিমুভ করা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্যাপ টেস্ট করানো প্রয়োজন আছে। এবং আপনার যদি অলরেডি এই এইচপিভি ইনফেকশনের হিস্ট্রি থাকে বা সার্ভিক্যাল ক্যান্সারের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিকুয়েন্টলি এই এইচপিভি টেস্টিং বা প্যাপ টেস্টিং করানোর প্রয়োজন আছে। আচ্ছা, এবার আসি প্যাপ টেস্টের রেজাল্ট। যদি রেজাল্টে কোনো অ্যাবনর্মালিটি আসে তার মানে কিন্তু এরকম না যে আপনার ক্যান্সার হবে বা আপনার সার্ভিক্যাল ক্যান্সার হয়েছে। আপনি আপনার ডক্টরের কাছ থেকে আপনার রিপোর্টটাকে ভালো করে চেক করাবেন, এবং উনি আপনাকে প্রপারলি গাইড করে দেবেন যে এক্স্যাক্টলি কী সিচুয়েশন আছে, এবং সেই সিচুয়েশনের উপর বেস করে আপনাকে উনি প্রপার গাইডেন্স দেবেন, যেটা আপনি ফলো করলেই আপনার যে সিচুয়েশন সেটা ওভারকামড হয়ে যাবে। যদি ধরা গেল যে আপনার এই প্যাপ টেস্ট পজিটিভ এলো, মানে ধরা গেল যে আপনার সার্ভিক্যাল ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে কি কি ওয়ে আউট আছে। ফার্স্ট হচ্ছে যে সিচুয়েশন রয়েছে মানে কতটা ছড়িয়েছে সেই সব বেসিসে সার্জারি, ইউটেরাস বাদ দিতে হতে পারে, বা যেখানে যেখানে ছড়িয়ে গেছে সেইগুলোকে বাদ দিতে হতে পারে। নেক্সট হচ্ছে কেমোথেরাপি, নেক্সট হচ্ছে রেডিয়েশন থেরাপি। এইগুলো মোটামুটি প্রবাবল ট্রিটমেন্ট যদি আপনার সার্ভিক্যাল ক্যান্সার হয়ে গিয়ে থাকে। তো আটকাবো কী করে, মানে আগে থেকেই আমরা প্রিভেন্ট করবো কী করে, সেইটার একদম ফার্স্ট পয়েন্ট হচ্ছে একটা ভ্যাকসিন পাওয়া যায় যেটাকে এইচপিভি ভ্যাকসিন বলা হয়। এবং যখন একটি শিশু
বছরের হয়ে যায়, মেল ফিমেল বোথ, মানে এইচপিভি যে ভ্যাকসিনটার কথা বলছি সেটা কিন্তু শুধুমাত্র গার্ল বেবিদের জন্য নয়, বয় বেবিদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল, দুজনের ক্ষেত্রেই কিন্তু এটা সমানভাবে অ্যাপ্লিকেবল, এবং সেটা মোটামুটি 9 বছর হয়ে যাওয়ার পর দিতে পারেন। যদি 15 হয়ে গিয়ে থাকে, মানে যদি 15 বছর বয়সী হয়ে যায় এবং তখনও পর্যন্ত সেই ভ্যাকসিন না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তিনটে ডোজ, এবং যদি কোনো একটি শিশু 9 বছরের মধ্যেই এই ফার্স্ট ডোজটা নিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে আর একটি ডোজ বাকি থাকে। মোটামুটি এই ভ্যাকসিনটা 9 বছর থেকে 45 বছর বয়সী যে কোনো সময় আপনি নিতে পারেন, কোনো রকম ইস্যু না। কিন্তু 45 বছর হয়ে যাওয়ার পর এই এইচপিভি ভ্যাকসিনটা দরকার পড়ে না, মূলত এই জন্য কারণ ততদিনে একজন অ্যাডাল্ট অলরেডি হয়তো এইচপিভি থেকে এক্সপোজড হয়ে গিয়ে থাকবে। যদি এক্সপোজড হয়ে গিয়ে থাকে, তার বডি যদি এনাফ ইমিউনি সিস্টেম থাকে, তাহলে তো সে ফাইট করে সেটাকে মেরে ফেলবে, এবং যদি অলরেডি তার ওই রোগটা ডেভেলপ করে গিয়ে থাকে, তাহলে তো আর ভ্যাকসিন দেওয়াটা আননেসেসারি। তো আশা করছি সার্ভিক্যাল ক্যান্সার এবং প্যাপ টেস্ট এবং এইচপিভি ভ্যাকসিন নিয়ে আমি এনাফ ইনফরমেশন দিতে পেরেছি। যদি এই রিলেটেড কোনো কোয়ারি থাকে, যদি আমি কোনো পয়েন্ট মিস করে যাই, তাহলে প্লিজ আপনি কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যে এই রিলেটেড কোনো ইনফরমেশন চায়। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।